দিবেন খেলার সময়? হ্যাঁ, কজন আসবেন সেটা বলবেন যে আমি চাঁদপুরিতে আসবো, এসে চাঁদপুরিতে দেখা যায়। হ্যাঁ দেখো খামারে কোন দিকে যাবে? খেলাধুলা শেষ করে আমরা রওনা হলাম লোকমান ভাইয়ের খামারে। বলে রাখি, এর আগেও লোকমান ভাইয়ের সাথে পরিচয় হলো, যদিও অনেকবার যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। তাই এবার ভাবলাম লোকমান ভাইয়ের কাছে অবশ্যই যাব। আমরা যেন আইছি একটা মানুষ গরু কি করে? ওই যে গরু আছে কতগুলা। সবুজে ঘেরা এই চরে মানুষ কম থাকলেও পশু পাখি অনেক বেশি রয়েছে। ওই টাকা দিছিনি আমরা। দেখছেন গিরিল করে রাখছে, হ্যাঁ ওই ইয়ে আসার কারণে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমরা এখন আপনাদের দেখতে খামারটা আইছি। পুরোই পাখা, কারণ সব গরুগুলো মাঠে চড়ানোর জন্য নিয়ে যাওয়া হলো। এখানে এখন গরু নাই, গরুগুলো সব ওই যে ইয়েতে দিয়ে দিছে। দেশের বাড়ি কই? খুলনা। চাকরি করেন নিজেরই? ও তাহলে এটা লিজ নেওয়া? না না, এটা না, এই পর্যন্ত, এই পুকুর পর্যন্ত এই সাইড পর্যন্ত, আরেকটা জমি করা। আপনার? ও এটা কি লিজ নেওয়া? হ্যাঁ, এটা কার কাছ থেকে? এটা কাগজে, এখন কাগজের গরু নাই, মানে এটা রাখি যে এটা কিছু জমি আছে তোমার কিনা? না, সব লিজ নেওয়া। এই যে এখান থেকে সব। লোকমান ভাই আমাকে তার লিজ নিয়ে সকল জমি দেখাচ্ছেন। এই জমিনে তিনি তার সকল পশু পাখি পালন করেন। লোকমান ভাই সারাদিন ধরে গরুগুলো মাঠে চড়ানো শেষে রাতের বেলা সে আবারও এই ঘরে এনে গরুগুলো বেঁধে রাখে। লোকমান ভাইয়ের এই বিশাল খামারের জন্য অধিক সংখ্যক মানুষ লাগে না, তিনি একাই এবং সাথে একজনকে নিয়ে এই খামারটা পরিচালনা করে থাকেন। কোম্পানির কাগজ হিসাবে। এগুলা কি কিনছে নাকি? হ্যাঁ, এটা সব কিনা। এই গাভী থেকে যে সকল দুধ সংগ্রহ করা হয় তা চাঁদপুর সদরে বিক্রি করে গাভীর দৈনন্দিন খরচ এবং তার পরিবারের চাহিদাও মিটায়। লোকমান ভাইয়ের এখানে 3টা খামার রয়েছে। এই সবগুলা খামারের মালিক তিনি একাই। এই সবগুলো খামারের জমিগুলো তিনি লিজ নিয়ে এই খামারটা পরিচালনা করে থাকেন। একদিন থাকলে কি বলবেন? কদিন থাকতে একটা আমার খাবেন, কজন আসবেন সেটা বলবেন যে আমি চাঁদপুরিতে আসবো, এসে চাঁদপুর যে ডালিরা আছে না, হ্যাঁ, হ্যাঁ। ডালের যে সম্পত্তি করা আমি, হ্যাঁ। ওর 7 জমি রাখা আমার। আপনার নিজের এখানে ওখানে নিজস্ব। ফ্যামিলি কেউ থাকে? না, আমার ফ্যামিলি না। একটু শুকনো সময় আসলে একটু ভালো হয়। কোন সময়ে মানে ভালো হয়? যে কার্তিক মাসে আসবেন, এটা কোন মাস হবে? এটা আষাঢ় মাস। আষাঢ় মাস, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, 5 মাসের মাথায়। 5 মাস পরে। জি, তাহলে আসলে একটু সব দিক থেকে আরম্ভ হওয়া যাবে। বুঝছি। এখন রোদ ওপারে যেখানে যাবেন সব করবো কাদা। তখন হ্যাঁ, এখন এখন? এখন কাদা পানি, এই তো এখন তো শুকনা, এরপরে তো এখন এই সময় পানি হবে, এই জোয়ার আসলে। তো পরে দেখা হবে। আচ্ছা, ঠিক আছে। গাছটা বড় হলো অনেক সুন্দর দেখা যাবে যদি গাছটা বড় হয়। ছাওয়া দিবে, এখানে ছাওয়া টাওয়া কোনো কিছু নাই, রোদ খালি। এই গরুগুলা কিন্তু দুধগুলো অরিজিনাল, হ্যাঁ একেবারে কোনো ইয়া নাই, অরিজিনাল দুধ। আমাদের সাথে আরো 3 জন ওই যে ওই জায়গাতে রয়ে আছে। এই বিশাল চরে মানুষ গরু মহিষ লালন পালন করে। ওই যে আমরা ওই ঘর থেকে আসলাম, অনেক দূরে যে একটা ঘর, ওই ঘর থেকে এটা হচ্ছে ওইটা, এটার পিছনে আর একটা বড় ঘর আছে ওইটা। এই যে চরের বালু মাটির রাস্তা দিয়া হাঁটতেছি, এটা একটা অনেক অভিজ্ঞতা।
আমি এখানে গেলাম, একজন লোকমান ভাইয়ের সাথে পরিচয় হলো। উনি আমাকে আমাদের টিম নিয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে যে যখনই আসবেন আমাকে বলে আসবেন, আমি আপনাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করব। যখনই আসেন আমাকে কল দিয়ে আসবেন, নাম্বারটা দিয়ে দিল, আমন্ত্রণ রইলো যে কয়জন আসবে আমাকে জানাবেন, আমি আপনাদের খাবারের ব্যবস্থা করব। আসলে মানুষ যে এত আন্তরিক সেটা আসলে মানুষের সাথে না মিশলে বোঝা যায় না। যাই হোক, আজকে এই চরের মধ্যে আমরা আসলাম, এই যে আমাদের সাথে আরও অনেকেই আছে। এই পুরো একটা দ্বীপ চর, এখানে এই যে গরু মহিষ লালন পালন করে। ওভারঅলে আজকের দিনটা খুবই ভালো লাগলো। কতক্ষণ ফুটবল খেললাম, ওইখানে আরো অনেক বাইরে আছে ফুটবল খেলতে। এই নির্জন চরে শুধু গবাদি পশু আর খামারদেরকে দেখা যায়। এখানে নেই কোনো বসতবাড়ি, নেই কোনো মানুষের সঙ্গম। পারেন পেট পাতে দিবেন, পেট, হ্যাঁ পেট পাতে দিবেন খেলার সময়। ঘোরাফেরা শেষে আমরা যখন যাওয়ার জন্য তৈরি হলাম, তখন ঘাটে এসে দেখি সুন্দর একটা টলার মধ্যে কিছু ফুলের গাছ এমনকি গাছপালা লাগানো রয়েছে। দেখতে কতই না সুন্দর দেখাচ্ছে। এই মাঝির বৃক্ষর প্রতি প্রেম দেখে আমার অবশ্যই ভালো লেগেছে। ভাই, আপনি কেন মনে হচ্ছে যে এখানে ফুলের বাগানটা রাখা উচিত? ভাই, ফুলের প্রতি আমার একটা অন্যরকম একটা ভালোবাসা আছে। এই কারণে আমি আমার ছোট টলা বেশি রাখতে পারি নেই, তারপরেও রাখছি নৌকাটা। মানে সুন্দর করলে যেমন আমার নৌকার ভিতরে রাখতে আমি কম দিতে পারি, দেখেন না বাগান দিয়েই তো আমি অর্ধেক জিরা রাখছি। আমার ওই যে পিছনেও আছে। যেভাবে সাজাইছেন, ভাবিকেও কি এরকম একটা ফুল দেন নাকি এখানে শুধু সীমাবদ্ধ? না, আমার এই যে বয়স হয়েছে অনেক। বয়স, ভালোবাসা কি বয়সের মধ্যে আটকায়? পাশে আরেকটি ট্রলারে দেখা যাচ্ছে ইরানের পতাকা। এই মাঝি তার যাওয়ার জন্য প্রস্তুতি কাজ সম্পূর্ণ করতেছে, কেননা তিনি রওনা দেওয়ার সময় এই পানিগুলো জমে থাকলে তার জন্য খুবই সমস্যা হবে বলে মনে করে। তাই তিনি এই পানিগুলো তুলে বাইরে ফেলে দিচ্ছে। আমাদের ট্রলারটা আবার আটকে গেছে শুরুর মতো, এই বাইকটা আনতেছে। আসার সময় যখন আমরা তিমোনা থেকে রওনা হলাম, তখন আমাদের ট্রলারটা বালুতে আটকে গেল। এখনো সেই একই অবস্থা হলো। সবাই মিলে কষ্ট করে ট্রলারটা সারিয়ে আনতে পারলাম। এখন ট্রলারটা স্টার্ট দিয়ে আমরা আবার চলে যাব আমাদের সেই গন্তব্যস্থলে। কেউ ঘুরতে যায়, আবার কেউ ঘোরাফেরা শেষে চলে আসে। নদীর যাত্রাপথে প্রাকৃতিক দৃশ্য এবং নদীর বিশালতা দেখে মনে হয় বারবার যেন এখানে ফিরে আসি। আমাদের চলাচলের পথে ছোট একটি মাছ ধরার ট্রলার দেখতে পেলাম। নদীর মাঝিদের বিভিন্ন প্রক্রিয়ায় মাছ ধরা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। তারা কতই না কষ্ট করে নদী থেকে মাছ শিকার করে থাকে। ধীরে ধীরে আমাদের ট্রলারটা ট্রিমোনার দিকে যাচ্ছে, আর আমি এখানে বসে নদীর বিশালতা অনুভব করতেছি আর ভাবতেছিলাম এই পদ্মা মেঘনা মিশ্রিত নদীটি কতই না মাঝির জীবন হরণ করেছে, কতই না মানুষের স্বপ্ন ভেঙেছে, কতই না মাঝির নৌকা ডুবিয়ে নিয়ে গেছে। যখন আমাদের ট্রলারটা মাঝ নদীতে পৌঁছে গেল, তখন এই ঢেউয়ের বিশালতা দেখে আমি এতটাই ভয়ভীত হয়েছি
যেটা ভাষা প্রকাশ করার মতো না। আর ভাবতেছিলাম মাঝিরা প্রতিনিয়ত কতই না জীবন যুদ্ধের লড়াই করে এই পদ্মা মেঘনার সম্মিলিত নদীর সাথে। আমাকে ভয় পেতে দেখে এই ছেলেটা রীতিমতো অনেক ভয় পেল। তাই আমি তাকে সাহস দিচ্ছি যাতে সে ভয় না পায়। এই ত্রিমোহনার স্রোত কতটা যে ভয়ঙ্কর তার নিজ চোখে না দেখলে অনুমান করতে পারবেন না। আমার কেন জানি মনে হলো এই ত্রিমোহনার স্রোতে আমাদের ট্রলারটা মাঝ নদীতে আটকে গেল। দীর্ঘ চেষ্টার অবসান ঘটিয়ে মাঝে শেষ পর্যন্ত আমাদেরকে তীরে আনতে সক্ষম হলো। আলহামদুলিল্লাহ, আমরা সই সালামতে তীরে এসে পৌঁছালাম। নদীপথে ত্রিমোহনার এই ভয়ঙ্কর ঢেউয়ের কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানিয়ে যাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।